হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈদিক বৈঠকের আজকের পর্ব। আশা করি সবাই নিজেদের জায়গায় ভালো আছেন। যদিও ভালো থাকাটা এখন খুব সহজ কিছু নয়, বিশেষ করে করোনার জন্যে। আমরা প্রায় ১.৫ বছরের বেশি হয়ে গেল পুরো পৃথিবী জুড়েই করোনা চলছে। মেলবোর্নে বেশ কিছুদিন ধরে সংক্রমণের হার অনেক কম ছিল, কিন্তু আবার ২-৩ দিন হলো সেই হার হঠাৎ করেই বেড়ে গিয়েছে। এবং আজকের খবর টবর দেখে যতটুকু বুঝলাম, সম্ভবত আরেকবার লকডাউনের ঘোষণা আসবে খুব শিগগিরই। আবার দেশে যখন কথা বলি, সবসময় যে খুব একটা ভালো খবর পাচ্ছি তা নয়, সেখানেও সংক্রমণের হার অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক, আমরা সবাই অপেক্ষা করছি কবে এই খারাপ সময়টা কেটে যাবে, খুব দ্রুত আশা করছি। এর মাঝে আমরা যারা আছি তারা আশা করছি যে সবাই নিজেদেরকে একজন আরেকজনকে সাহায্য করব, সহযোগিতা করব, সাপোর্ট দিব সময়টুকু পার করে দেবার জন্যে। আজ আমি যেই গল্পটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা একটি ছোট গল্প, নাম ব্লেস। ছোট গল্প আমার খুব প্রিয় আর্ট ফর্ম, সবচেয়ে প্রিয় আর্ট ফর্মও বলতে পারি। আমার ছোট গল্প পড়তে খুবই ভালো লাগে, লিখতেও ভালো লাগে। আমার নিজের কাছে মনে হয় যে ছোট গল্প লেখা খুব সহজ নয়। যে কোনো নতুন লেখকের সাথে যখন আমি পরিচিত হতে যাই, তাদের লেখার সাথে যখন পরিচিত হতে যাই, আমি খেয়াল করে দেখেছি যে আমি চেষ্টা করি তাদের ছোট গল্পগুলো আগে পড়ার। কোনোভাবেই তুলনা আসে না উপন্যাসের সাথে, বা কিন্তু আমার নিজের কাছে মনে হয় যে ছোট গল্পের মধ্যে দিয়েই বোধহয় একজন লেখকের লেখালেখির ক্ষেত্রে যে মুনশিয়ানাটা সেটা অনেক বেশি প্রকাশ পায়। জর্জ বার্নার্ড শোর একটা উক্তি আছে, অনেকটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ব্যাপারটা এরকম ছিল যে তিনি তার কোনো এক বন্ধুকে একটি দীর্ঘ লম্বা একটি চিঠি লিখেন, এবং লিখতে গিয়ে তিনি সেখানে জানান যে আম, দুঃখিত, আমার হাতে খুব বেশি সময় ছিল না চিঠিটি ছোট করে লেখার, সে কারণে আমাকে তোমাকে বড় চিঠিটাই পাঠাতে হচ্ছে। তো এটা থেকে আসলে যেটা বোঝা যায় যে একটা লেখাকে ছোট করার জন্যে আম, সে সময় বেশি দরকার, মনোযোগ বেশি দরকার, এবং আম, মুনশিয়ানা বেশি দরকার। তো সে কারণেই জর্জ বার্নার্ড শো সেই বড় চিঠিটি তার বন্ধুকে পাঠিয়েছিলেন। যাই হোক, প্রসঙ্গে চলে আসি। তো আজ আমি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ব্লিস গল্পটি নিয়ে কথা বলবো। গল্প নিয়ে মূল আলোচনায় যাবার আগে আমি এখানেই একটা স্পয়লার অ্যালার্ট দিতে চাই। যেহেতু গল্পের ঘটনা এবং চরিত্র অথবা আরও কিছু আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনায় উঠে আসতে পারে, সুতরাং সেই ঘটনা নিয়েও কিছু আভাস চলে আসতে পারে। তাই গল্পটি যারা এখনও পড়েননি তারা এখানে শোনা থামিয়ে গল্পটি পড়ে আসতে পারেন, আর যাদের অসুবিধা নেই তারা শোনা কন্টিনিউ করতে পারেন। ক্যাথরিন ম্যানসফিল্ডকে নিয়ে অল্প কিছু কথা বলে রাখা ভালো। ম্যানসফিল্ড নিউজিল্যান্ডের লেখক, তিনি জন্মেছিলেন 1888 সালে। সুতরাং ওই ওই সময়ে বিংশ শতাব্দীর শুরুর দিকে যে 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 সমস্ত মডার্নিস্ট লেখক ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। ম্যানসফিল্ডের লেখার পরিমাণ অনেক বেশি ছিল না, আবার আমি আমি বলবো যে অনেক কমও ছিল না। তিনি মাত্র ৩৫ বছর বেঁচে ছিলেন, মারা যান যক্ষা রোগে। সে সময় অনেক প্রতিভাবান লেখকই আসলে যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন বলে আমার মনে পড়ছে। যাই হোক, ওই ৩৫ বছরের জীবনেই তিনি অনেক লিখেছিলেন, অনেক ছোট গল্প লিখেছিলেন, এবং প্রতিটি গল্পই আসলে খুবই শক্তিশালী গল্প। ম্যানসফিল্ডের গল্প পড়তে গিয়ে আমার সবচেয়ে প্রথম যেই কথাটা মনে হয়েছে সেটি হচ্ছে যে খুবই আধুনিক। আমাদের আমাদের দেশের মাহমুদুল হকের প্রতিদিন একটি রুমাল, অথবা অথবা কালো বরফ, এই বইগুলো পড়তে গিয়ে যখন আমার আমার কাছে মনে হয়েছে যে এত আধুনিক লেখা, অথবা রাহাত খানের ছোটদের একটা বই ছিল আমার মনে আছে যে দিলুর গল্প, অথবা আরও একটি বই অমল ধবল চাকরি। তো এই গল্পগুলো পড়তে গিয়ে আমি প্রতিবারই চমকে উঠেছিলাম যে এত এত আধুনিক কেমন করে একটা মানুষ লিখতে পারে। তো ম্যানসফিল্ডের এই গল্পটি সম্ভবত 1910-15 বা ওই সময়ের দিকে লেখা, কিন্তু এই গল্পটি পড়তে গিয়েও আমি একইভাবে চমকে গেছি যে অতি আধুনিক একটি গল্প সে সময় তিনি লিখেছিলেন।
ব্লেজ গল্পের প্রধান চরিত্র বা প্রোটাগনিস্টের নাম হচ্ছে বার্থা। এই গল্পটি আসলে বার্থার জীবনের একটি দিনের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে মূলত। গল্পে দেখানো হয়েছে যে বার্থা খুব সুখী একজন মানুষ, যার স্বামীর সাথে তার ভালো একটি সম্পর্ক রয়েছে, তার সুন্দর একটি বাড়ি রয়েছে, তার সদ্যোজাত একটি সন্তান রয়েছে যে তার কাছে অনেকটা খেলনার মতো। সব কিছু মিলিয়ে একটা সুখী চরিত্র। তো সেই বার্থা সেদিন যেটা করে যে তার বাসায় ডিনারের আয়োজন করে এবং তার কিছু বন্ধুদেরকে সেখানে আমন্ত্রণ জানায়। বন্ধু তালিকায় তার পছন্দের বেশ কয়েকজন মানুষ থাকে, একজন লেখকও থাকে। লেখকের চরিত্রটি বেশ ইন্টারেস্টিং আমি বলবো। বেশ কিছু কমিক রিলিফ এই চরিত্র দিয়ে দেওয়া হয়েছে। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মানুষ সেই দাওয়াতের নিমন্ত্রণীদের তালিকায় থাকে, তা সে হচ্ছে পার্ল ফুলটন। পার্ল ফুলটন হচ্ছে আরেকজন নারী। আম, গল্পের বর্ণনা অনুযায়ী তাকে বলা যায় যে সে বার্থার চেয়ে খানিকটা আকর্ষণীয়, কিন্তু একই সাথে বার্থার তার ব্যাপারে কোনো জেলাসি নেই, বরং আহ, পার্লের ব্যাপারে তার এক ধরনের মুগ্ধতা রয়েছে। সুতরাং পুরো গল্পে দেখা যায় যে পার্ল সেই দাওয়াতে আসতে একটু দেরি হয় তার, এবং সেই দেরি সময়টুকু বার্থা খুব মন দিয়ে অপেক্ষা করে যে কখন পার্ল আসবে। এবং গল্পের আরেকটি চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বার্থার স্বামী হ্যারি। এখানে গল্পের শুরুতে একটুখানি দেখানো হয় যে হ্যারি খুব একটা আগ্রহী নয় পার্লের উপস্থিতির ব্যাপারে, যেখানে বার্থা মনে মনে খুব আশা করে যে তার স্বামী পার্লকেও তার মতো করেই গুরুত্ব দেবে অ্যাজ এ ফ্রেন্ড, সে ওরকম করে তাকে ভাববে। যাই হোক, গল্পটি আগায় খুব সুন্দরভাবে, এবং গল্পের একদম শেষে যখন সব বন্ধুরা বিদায় নিয়ে চলে যাচ্ছিল খাওয়া দাওয়ার পরে, হঠাৎ করেই বার্থা চোখের কোণা দিয়ে দেখবে যে তার স্বামী হ্যারি এবং পার্ল খুব ঘনিষ্ঠভাবে তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্যটি আসলে গল্পের একদম শেষের যে চমক সেটি, এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়, যেখানে গল্পের যে মূল ভাবটা যে তার একটি সুখী জীবন, সেই জীবনের ছবিটা, সেই ছবিটা হঠাৎ করে ঠিক ভেঙে যদি নাও যায়, বরং সেদিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়। তো পুরো গল্পটি আসলে এইভাবেই এগিয়েছে, এবং গল্পটি শেষ হয়েছে বার্থার মনের ভিতরকার যে দ্বিধাটা বা যে প্রশ্নটা আসে তা দিয়ে। এই গল্পটির আমার অনেকগুলো অনেকগুলো জিনিসই খুবই ভালো লেগেছে, অথবা যে সমস্ত কারণে আমি রেকমেন্ড করব গল্পটি, তার কারণ অনেক রকম। আমি বলবো যে একটি ছোট গল্পকে আদর্শ ছোট গল্প হওয়ার জন্য যা যা প্রয়োজন, ম্যানসফিল্ড খুবই দুর্দান্তভাবে তার সবগুলো বৈশিষ্ট্যই এই গল্পে রাখতে পেরেছেন। একটি খুবই স্ট্রং একটি মূল চরিত্র রয়েছে, এবং সেই চরিত্রের একটি দিনের ঘটনার উপর ফোকাস করা, এবং সেই দিনের বা গল্পটি শেষ হয় একটি নতুন একটি তথ্য অনুধাবনের মধ্য দিয়ে। সব কিছু মিলে, এবং গল্পটি শেষ হওয়ার পরে সেই রেসটা রয়ে যায় আমাদের মাথায়। তো সব কিছু মিলিয়ে আসলে মানে ছোট গল্পর খুবই চমৎকার সব বৈশিষ্ট্য এই গল্পে আমরা পাই। গল্পটি যেভাবে বর্ণিত হয়েছে, এটির কমন নাম হচ্ছে যে ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স, যেখানে অ্যাজ এ ন্যারেটর লেখক গল্পটি বর্ণনা করে যান, কিন্তু একই সাথে প্রোটাগনিস্টের নিজের যে ভাবনাটা সেটাও সেই ন্যারেশনের মধ্যে মাঝে মাঝে মার্জ করে যায়। তো যে কারণে গল্পের বর্ণনা আরও বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে। এই গল্পের আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে যে সিম্বলিজমের ব্যবহার, এবং একটি নয় বরং বেশ অনেকগুলো সিম্বলিজমের ব্যবহার এই গল্পে আসে, এবং সেটিও খুবই সুচারুভাবে করা হয়েছে আমি বলবো। সবচেয়ে স্ট্রং যেই সিম্বলিজম সেটি হচ্ছে পেয়ার ট্রি। বার্থার বাসার জানলা দিয়েই তার বাগানে দেখা যায় একটি পেয়ার ট্রি, ফলে ভরা পেয়ার ট্রি, এবং সেই দিকে তাকিয়ে সে নিজেই সেই গাছের সাথে বারবার তার নিজের জীবনের একটা তুলনা টানে, মানে তার সুখী জীবনের একটা তুলনা টানে। আবার যখন সেই সুখটা প্রশ্নবিদ্ধ হয় গল্পের শেষে, তখন সেই বাসা থেকে বের হতে যাবার সময় পার্ল সেই সেই পেয়ার ট্রিকে এক ধরনের অবমাননা করে। তো পুরো গল্পেই আসলে এই পেয়ার ট্রির সিম্বলিজমটা খুব শক্তিশালীভাবে এসেছে। আরও অনেকগুলো রয়েছে আমার পছন্দের, যেমন একটা সাদা বিড়াল রয়েছে যার পিছু পিছু ছায়ার মতো করে অনুসরণ করে একটি কালো বিড়াল, যেটা অনেকগুলো দৃশ্যের সাথে সিম্বলিজম হিসেবে আসে। তারপরে চমৎকার একটি ডায়ালগ আছে, আমার খুব প্রিয় একটি ডায়ালগ, সেটা হচ্ছে যে হোয়াই মাস্ট ইট অলওয়েজ বি টমেটো স্যুপ। টমেটো স্যুপ নিয়ে এই যে একটা মানে খুবই সাধারণভাবে এবং অনেকটা আউট অফ দ্য ব্লু
এই ডায়লগটা যে চলে আসে সামনে, কিন্তু আবার একই সাথে যে এই ডায়লগটা এক ধরনের আমাদেরকে চমৎকৃত করে যে কি কি দারুণভাবেই না আসলে গল্পের ভিতরে এরকম একটা অদ্ভুত সংলাপ লেখক ঠিক করে কেমন করে যেন জুড়ে দেন। তো এই সব কিছু মিলে আমি বলবো যে গল্পটি গল্পটি চমৎকার একটি গল্প। আম, আরেকটি ব্যাপার, এই গল্পটি পড়তে গিয়ে আমার মাথায় এসেছে অ্যাজ এ লাইক ইন্টারটেক্সচুয়াল রিলেশনশিপ। সেটা হচ্ছে যে মার্গারেট অ্যাটউডের একটি গল্প পড়েছিলাম ব্লু বিয়ার্স এগ নামে। সেই গল্পেও অনেকটা গল্পের মূল ঘটনাটা অনেকটা এরকমই, যেখানে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের নিজেদের জীবন খুব স্বাভাবিকভাবে কাটে, কিন্তু গল্পের একদম শেষ পর্যায়ে এসে সেখানেও একইভাবে এইরকম একটি সত্যের মুখোমুখি তারা দাঁড়ায়। তো আমি জানি না কেন এমনিতে ব্লু বিয়ার্স এগের সরাসরি ইন্টারটেক্সচুয়াল রিলেশনশিপ হচ্ছে ওই ব্লু বিয়ার্স নামে আরেকটি গল্পে, চার্ল পরোর আরেকটি গল্প সেটি রয়েছে সেই গল্পের সাথে। কিন্তু কেন জানি না আমার এই ক্যাথরিন ম্যানসফিল্ডের ব্লিজ গল্পটি পড়তে গিয়ে বারবার আমার মার্গারেট অ্যাটউডের সেই ব্লু বিয়ার্স এই গল্পটির কথাই মাথায় এসেছে। যাই হোক, সব মিলিয়ে গল্পটি আমার খুবই ভালো লেগেছে, এবং অ্যাজ এ লাইক শিক্ষানবিশ লেখক হিসাবে আমি বলবো যে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে কীভাবে পরিমিতি লেখায় যে পরিমিতি বোধ এবং কোন জায়গাটায় ঠিক কতটুকু দৃশ্য পাঠকদের সামনে নিয়ে আসা যায় এবং কতটুকু না আনলে সেটি আরও বেশি আকর্ষণীয় থেকে যায় পাঠকের মনে। এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই গল্পটি চমৎকার একটি নিদর্শন হতে পারে ছোট 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 গল্পের। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখাগুলো পড়ার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে তিনি যেহেতু অনেক পুরনো লেখক এবং তার প্রায় সব লেখাই এখন প্রায় নয় অ্যাকচুয়ালি সব লেখাই এখন পাবলিক ডোমেনে চলে এসেছে। সুতরাং তার লেখাগুলো খুঁজে পাওয়া যাবে ফ্রি পড়ার জন্যে। আমি সাইটটির অ্যাড্রেস বলতে পারি, সাইটটি হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড সোসাইটি .org। এই সাইটে গিয়ে তার সবগুলো লেখাই পাবলিক ডোমেনের আওতায় ফ্রি পড়া যাবে। সুতরাং যাদের আগ্রহ হচ্ছে পড়ার জন্য তারা আসলে ওখানে গিয়ে তার লেখাগুলো পড়তে পারবেন। এবং আমার ধারণা যারা ভালো ছোট গল্প পড়ার এক ধরনের তাড়না অনুভব করেন বা আগ্রহী ভালো ছোট গল্প পড়ার জন্যে, তারা তার গল্পগুলো এনজয় করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করি যারা এই গল্পটি পড়বেন তারা গল্পটি তাদের ভালো লাগবে, বা ক্যাথরিন ম্যানসফিল্ডের অন্যান্য লেখাও তাদের ভালো লাগবে। আজকে তাহলে এখানেই শেষ করছি আজকের বৈদিক বৈঠকের পর্ব। আশা করি খুব শীঘ্রই আমরা অন্য আরেকটি পর্ব নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।